জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না। একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। পর্ব 1। যে ভালোবাসার শুরুতেই বিচ্ছেদের ছায়া। লেখক সাদা আকাশ। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গ্রামের চারদিকে কুয়াশার চাদর। পাখির ডাক আর দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুরে ঘুম ভাঙল মায়ার। মায়া দরিদ্র কৃষক আব্দুল করিমের একমাত্র মেয়ে। ছোট্ট একটি কাঁচা ঘর, সামান্য কিছু জমি আর অনেক স্বপ্ন। এই ছিল তাদের সংসার। দারিদ্র্য ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। কলস হাতে পুকুরে পানি আনতে গিয়ে হঠাৎ কারোর কণ্ঠ শুনতে পেল সে। মায়া, একটু দাঁড়াবে? পেছনে তাকাতেই মায়ার মুখে লাজুক হাসি ফুটে উঠল। সে ছিল আরিয়ান, গ্রামের স্কুলের নতুন শিক্ষক। সৎ, ভদ্র আর শিক্ষিত একজন মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত। কিন্তু মায়ার কাছে আরিয়ান শুধু একজন শিক্ষক নয়, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। দুজনের পরিচয় হয়েছিল প্রায় 2 বছর আগে। প্রথমে বই নিয়ে কথা, তারপর স্বপ্ন নিয়ে। একসময় সেই বন্ধুত্ব নীরবে ভালোবাসায় রূপ নেয়। আরিয়ান মৃদু হেসে বলল, আজ তোমার জন্য একটা জিনিস এনেছি। সে ব্যাগ থেকে একটি ছোট্ট ডায়েরি বের করল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যেদিন তোমাকে নিজের করে পাব, সেদিন এই ডায়েরির শেষ পাতায় আমাদের নতুন জীবনের গল্প লিখব। মায়ার চোখ ভিজে উঠল। আমাদের কি সত্যি এক হওয়া হবে? আরিয়ান তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যতদিন আমি বেঁচে আছি, তোমাকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে ভাবব না। মায়া লজ্জায় মাথা নিচু করল। কিন্তু দূর থেকে সবকিছু দেখছিল আরেকজন। সে হল গ্রামের সবচেয়ে ক্ষমতাবান মানুষ রাশেদ চৌধুরী। তার একমাত্র ছেলে সায়েম। ছোটবেলা থেকে যা চাইত তাই পেত। টাকা, ক্ষমতা আর বাবার প্রভাব, সবকিছুই ছিল তার হাতে। মায়াকে প্রথম দেখেই সায়েম তাকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নেয়। সেই দিনই সে বাবাকে বলল, বাবা, আমি ওই মেয়েকেই বিয়ে করব। রাশেদ চৌধুরী হেসে বললেন, এই গ্রামের কোনো মানুষ আজ পর্যন্ত আমার কথা অমান্য করার সাহস পায়নি। ওই মেয়েও পারবে না। পরদিন দুপুরে রাশেদ চৌধুরী কয়েকজন লোক নিয়ে মায়াদের বাড়িতে হাজির হলেন। মায়ার বাবা সম্মান করে বসতে দিলেন। রাশেদ চৌধুরী কোনো ভূমিকা না করেই বললেন, আগামী শুক্রবার আমার ছেলে সায়েমের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। মায়ার বাবার মুখ শুকিয়ে গেল। কিন্তু আমার মেয়ের তো মতামত। রাশেদ চৌধুরী টেবিলের ওপর মোটা টাকার একটি ব্যাগ রাখলেন। এতে 5 লাখ টাকা আছে। আপনার সব ঋণ শোধ হয়ে যাবে। আর যদি বিয়ে দিতে রাজি না হন? তিনি কিছুক্ষণ থেমে ঠান্ডা গলায় বললেন, তাহলে এই গ্রামে আপনার থাকা কঠিন হয়ে যাবে। কথাগুলো শুনে মায়ার বাবার শরীর কেঁপে উঠল। সন্ধ্যায় বাড়ি ফিরে সব কথা শুনে মায়া স্তব্ধ হয়ে গেল। বাবা, আমি তো আরিয়ানকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বাবা কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি অসহায়। ওদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আমার নেই। মায়া দৌড়ে বেরিয়ে গেল। সে ছুটে গেল সেই পুরনো বটগাছের নিচে, যেখানে প্রতিদিন আরিয়ানের সঙ্গে তার দেখা হতো। আরিয়ান সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর বলল, চলো, আমরা দূরে কোথাও চলে যাই। নতুন জীবন শুরু করব। মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। না, আমার কারণে যদি বাবা মায়ের কোনো ক্ষতি হয়, তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আরিয়ানের চোখেও জাল চলে এলো। সে মায়ার হাত শক্ত করে ধরে বলল, শোনো মায়া, যদি ভাগ্যে তুমি আমার নাও হও, তবুও আমি সারা জীবন তোমাকেই ভালোবাসব। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমার শরীর হয়তো অন্য কারোর হবে, কিন্তু আমার মন, আমার ভালোবাসা, সেটা শুধু তোমারই থাকবে। দুজনেই অঝরে থাকতে লাগলো। ঠিক সেই সময় দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল সায়েম। তার চোখে তখন জ্বলছিল রাগ আর প্রতিশোধের আগুন। সে নিজের মনে বলল, ভালোবাসা? আমি ভালোবাসা বুঝি না। আমি শুধু জানি, যাকে চাই তাকে আমি পেতেই হবে। যদি মন না পাই, দেহটাই যথেষ্ট। সেই রাতেই শুরু হলো এমন এক ঝড়, যা 3টি জীবনের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। সাদা আকাশ ইউটিউব চ্যানেল। ভালোবাসা, ত্যাগ আর জীবনের গভীর অনুভূতির গল্প নিয়ে আবার দেখা হবে। লেখক সাদা আকাশ। সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি মায়ার চোখে। বালিশ ভিজে গেছে কান্নায়।
বারবার শুধু আরিয়ানের কথাগুলো মনে পড়ছে। যদু ভাগ্যে তুমি আমার নাও হও, তবুও আমি সারা জীবন তোমাকেই ভালোবাসব। ভোরের আলো ফুটতেই উঠোনে মানুষের ভিড় শুরু হয়ে গেল। গ্রামের কয়েকজন মহিলা এসে বিয়ের আয়োজন শুরু করল। মায়া যেন পাথরের মূর্তি, কারো সঙ্গে কথা বলছে না। এদিকে রাশেদ চৌধুরীর বাড়িতে যেন উৎসব, সারা বাড়ি আলোয় সাজানো, দামি গাড়ি, অতিথি, রান্নার আয়োজন, সবকিছু দেখে মনে হচ্ছে কোনো রাজকীয় বিয়ে। কিন্তু সায়েমের মুখে কোনো হাসি নেই। সে জানে যে মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়ের হৃদয়ে অন্য একজনের নাম লেখা। তবুও তার মনে একটাই অহংকার, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, একদিন না একদিন ও আমাকে মেনে নেবেই। এদিকে আরিয়ান নিজই ঘরে বসে মায়া দেওয়া একটি শুকনো গোলাপ হাতে নিয়ে কাঁদছিল। তার বন্ধু রুবেল এসে বলল, তুই এখনো বসে আছিস, চল মায়াকে নিয়ে পালিয়ে যাই। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে রাশেদ চৌধুরী ওর বাবাকে বাঁচতে দেবে না। আমি নিজের ভালোবাসার জন্য একজন বাবার জীবন নষ্ট করতে পারবো না। রুবেল রাগে বলল, তাহলে তুই কি কিছুই করবি না? আরিয়ান চোখের পানি মুছে শুধু বলল, আমি ওর সুখ চাই, যদিও সেই সুখে আমি নেই। বিকেলের দিকে মায়াকে লাল শাড়ি পরিয়ে সাজানো হলো। চারপাশে সবাই বলছে, কি সুন্দর লাগছে, কিন্তু কেউ দেখল না তার চোখের কাজল কান্নায় বারবার মুছে যাচ্ছে। মায়া মনে মনে বলল, হে আল্লাহ, যদি এই বিয়ে আমার ভাগ্যে লিখে থাকেন তাহলে আমাকে এত শক্তি দিন যেন আমি বাবা মায়ের সম্মান রাখতে পারি। সন্ধ্যা নামতেই বরযাত্রীরা এসে পৌঁছালো। ব্যান্ড বাজছে, আতশবাজি ফুটছে, সবাই আনন্দ করছে। কিন্তু সেই আনন্দের মাঝেও একজন মানুষ অনেক দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে আরিয়ান। অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে সে শুধু একবার মায়াকে দেখার জন্য এসেছে। মায়ার চোখ হঠাৎ আরিয়ানের দিকে পড়ল। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীতে আর কেউ নেই, শুধু দুজন মানুষ। দুজনের চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল অশ্রু। কিন্তু সেই মুহূর্তেই সায়েম সব দেখে ফেলল। তার বুকের ভেতর জ্বলে উঠল ঈর্ষার আগুন। সে মনে মনে শপথ করল, আজ থেকে আরিয়ান নামের মানুষটার কোনো অস্তিত্ব থাকবে না মায়ার জীবনে। কাজী সাহেব বিয়ের আসরে বসলেন। সবাই চুপ। কাজী প্রশ্ন করলেন, কনে, আপনি কি এই বিয়েতে রাজি? মায়া মাথা নিচু করে বসে রইল। কোনো উত্তর নেই। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। রাশেদ চৌধুরীর চোখ লাল হয়ে উঠল। মায়ার বাবা কাঁদতে কাঁদতে ফিসফাস করে বললেন, মা, আমাদের সম্মানের কথা ভেবে একটা কথা বলো। বাবার কাঁপা কণ্ঠ শুনে মায়ার বুক ভেঙে গেল। চোখ বন্ধ করে সে আস্তে করে বলল, রাজি। শব্দটা মুখ থেকে বের হলেও তার হৃদয় যেন চিৎকার করে উঠল। আমি রাজি নই, আমার মন আজও আরিয়ানের। সেই একটি শব্দের সঙ্গে শেষ হয়ে গেল একটি পবিত্র ভালোবাসার স্বপ্ন। আর শুরু হলো এমন এক সংসার যেখানে একই ছাদের নিচে থাকবে দুটি মানুষ, কিন্তু একসাথে থাকবে না দুটি মন। ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে আল্লাহ, ওকে সুখে রেখো। আমার ভাগ্যে যদি কষ্টই লেখা থাকে আমি সেটাই মেনে নিলাম। পরবর্তী পর্বে মায়ার ফুলসজ্জার রাত। সাইম কি জোর করে মায়ার মন জয় করতে চাইবে, নাকি এমন কিছু ঘটবে যা তাদের জীবনকে আরো জটিল করে তুলবে? সাদা আকাশ ইউটিউব চ্যানেল। শেষ পর্যন্ত শুনুন, কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু অসমাপ্ত থেকে যায়। ফুলসজ্জার রাতে নীরব কান্না। লেখক সাদা আকাশ। সারা বাড়ি তখন উৎসবের আলোয় ঝলমল করছে। অতিথিরা একে একে বিদায় নিচ্ছে। সবাই নতুন বউকে নিয়ে নানা রকম হাসি ঠাট্টা করছে। কিন্তু মায়ার কাছে এই রাতটি ছিল জীবনের সবচেয়ে অন্ধকার রাত। ভারী গয়না আর লাল শাড়ি পরে সে বিছানার এক কোণে চুপচাপ বসেছিল। চোখের কাজল অনেক আগেই কান্নায় মুছে গেছে। ঘরের বাইরে সায়েমের বন্ধুরা হাসতে হাসতে বলছিল, আজ কিন্তু ভাবিকে নিয়ে বাইরে বের হতে দিস না। সায়েম শুধু মুচকি হাসল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে জানত যে মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়ের হৃদয়ে অন্য একজনের নাম লেখা। তবুও তার মনে একটাই অহংকার, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, একদিন না একদিন ও আমাকে মেনে নেবেই। এদিকে আরিয়ান নিজের ঘরে বসে মায়া দেওয়া একটি শুকনো গোলাপ হাতে নিয়ে কাঁদছিল।
তার বন্ধু রুবেল এসে বলল, তুই এখনো বসে আছিস? চল, মায়াকে নিয়ে পালিয়ে যাই। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে রাশেদ চৌধুরী ওর বাবাকে বাঁচতে দেবে না। আমি নিজের ভালোবাসার জন্য একজন বাবার জীবন নষ্ট করতে পারবো না। রুবেল রাগে বলল, তাহলে তুই কি কিছুই করবি না? আরিয়ান চোখের পানি মুছে শুধু বলল, আমি ওর সুখ চাই, যদিও সেই সুখে আমি নেই। বিকেলের দিকে মায়াকে লাল শাড়ি পরিয়ে সাজানো হলো। চারপাশে সবাই বলছে, কি সুন্দর লাগছে, কিন্তু কেউ দেখল না তার চোখের কাজল কান্নায় বারবার মুছে যাচ্ছে। মায়া মনে মনে বলল, হে আল্লাহ, যদি এই বিয়ে আমার ভাগ্যে লিখে থাকেন তাহলে আমাকে এত শক্তি দিন যেন আমি বাবা মায়ের সম্মান রাখতে পারি। সন্ধ্যা নামতেই বরযাত্রীরা এসে পৌঁছালো। ব্যান্ড বাজছে। যে সত্যি বদলে দিল সবকিছু লেখক। সাদা আকাশ, হাসপাতালের কেবিনে, চারদিকে নিস্তব্ধতা। মেশিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। ধীরে ধীরে চোখ খুলল আরিয়ান। ঝাপসা চোখে সে প্রথমে ছাদের দিকে তাকাল, তারপর পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে দেখতে পেল। সাদা অ্যাপ্রন পরা সেই তরুণী মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনার জান ফিরেছে। আরিয়ান দুর্বল কণ্ঠে বলল, আমি কোথায়? আপনি হাসপাতালে, রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি কে? আমি ডক্টর মিলা রহমান। আরিয়ান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে প্রথমে ভেসে উঠল মায়ার মুখ। সে আস্তে করে বলল, মায়া ভালো আছে তো? নীলা অবাক হয়ে তাকালেন। নিজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও মানুষটি নিজের কথা না ভেবে অন্য একজনের খোঁজ নিচ্ছে। 2 দিন পর আরিয়ানের শরীর কিছুটা সুস্থ হল। ঠিক তখনই হাসপাতালের কেবিনে একজন বৃদ্ধ লোক প্রবেশ করলেন। তার হাতে একটি পুরনো ফাইল। তিনি বললেন, বাবা, তোমার নাম কি আরিয়ান? জি, আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বহু বছর ধরে একজন মানুষের নির্দেশে তোমাকে খুঁজছি। আরিয়ান বিস্মিত হয়ে গেল। আমাকে? কেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে ফাইলটি খুললেন। তার ভেতর থেকে একটি ছবি বের করলেন। ছবিতে একটি ছোট্ট ছেলে আর একটি ছোট্ট মেয়ে। লোকটি বললেন, এই ছেলেটি তুমি? আরিয়ান ছবিটা হাতে নিয়ে হতবাক হয়ে গেল। এটা তার ছোটবেলার ছবি, কিন্তু এই ছবি ওই লোকের কাছে এলে কিভাবে? অ্যাডভোকেট হুমায়ুন বললেন, তোমার বাবা মা মারা যাওয়ার আগে আমার কাছে কিছু কাগজ রেখে গিয়েছিলেন। তারা চেয়েছিলেন তুমি বড় হলে যেন এগুলো তোমার হাতে তুলে দিই। আরিয়ানের হাত কাঁপতে লাগল। সে ফাইল খুলল। ভেতরে জমির কাগজ, ব্যাংকের নথি এবং একটি চিঠি। চিঠিতে লেখা, প্রিয় ছেলে, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমরা আর বেঁচে নেই। তোমার দাদার রেখে যাওয়া শত শত বিঘা জমি, একটি রাইস মিল এবং শহরে থাকা বাড়ি, সবকিছুর একমাত্র মালিক তুমি। কিন্তু আমরা চাইনি সম্পদের লোভে কেউ তোমার ক্ষতি করুক। তাই তোমাকে সাধারণ মানুষের মতো বড় করেছি। যেদিন তুমি সত্য জানবে সেদিন এই সম্পদের মালিকানা তোমার হাতে তুলে দেওয়া হবে। ভালো মানুষ হয় বেঁচে থেকো। চিঠি পড়ে আরিয়ানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কোনোদিন ভাবেনি তার অতীতের সঙ্গে এমন একটি সত্যে জড়িয়ে আছে। অন্যদিকে রাশেদ চৌধুরীও এই খবর পেয়ে গেলেন। তিনি রাগে টেবিলে হাত মেরে বললেন, না, এটা হতে পারে না। তার পুরনো সহযোগী বলল, স্যার, আরিয়ান এখন শুধু একজন শিক্ষক নয়, সে বিশাল সম্পদের মালিক। রাশেদ চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে ছেলেটিকে তিনি দুর্বল ভেবেছিলেন, সে এখন তার সমকক্ষ হয়ে উঠতে পারে। সেই রাতে সায়েম মায়ার ঘরের সামনে এসে দাঁড়াল। মায়া জানালার পাশে বসে আকাশ দেখছিল। সায়েম ধীরে বলল, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বলুন, যদি কোনোদিন আমি তোমাকে মুক্তি দিই তাহলে তুমি কি করবে? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখের পানি মুছে বলল, আমি কাউকে ঘৃণা করি না,
কিন্তু ভালোবাসা তো জোর করে বদলানো যায় না। সায়েম মাথা নিচু করল। সে উত্তরটা আগেই জানত, তবুও শুনে তার বুকটা ভেঙে গেল। ঠিক তখনই মায়ার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা এলো। আমি বেঁচে আছি, আল্লাহ চাইলে খুব শিগগিরই তোমার সামনে দাঁড়াব। আরিয়ান। বার্তাটি পড়ে মায়ার চোখ ভিজে গেল। কিন্তু সে জানত না এই বার্তাটি শুধু তার কাছেই যায়নি, রাশেদ চৌধুরীর লোকেরাও খবর পেয়ে গেছে। আর এবার তারা এমন একটি ষড়যন্ত্র করতে চলেছে যা শুধু আরিয়ানের জীবন নয়, মায়া এবং সাইমের জীবনও চিরতরে বদলে দিতে পারে। পরবর্তী পর্বে আরিয়ান কি সত্যিই গ্রামে ফিরবে? রাশেদ চৌধুরীর নতুন ষড়যন্ত্র কি? আর সাইম কি শেষ পর্যন্ত ভালোবাসার জন্য নিজের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করবে? সাদা আকাশ ইউটিউব চ্যানেল। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই অসমাপ্ত ভালোবাসার গল্পে এখনও অনেক অজানা অধ্যায় বাকি। বহুদিন পর মুখোমুখি লেখক। সাদা আকাশ ঢাকার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও আরিয়ান পুরোপুরি সুস্থ হয়নি। মাথার ব্যথা এখনও মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে, কিন্তু তার মনে একটাই ইচ্ছা, শুধু একবার মায়াকে নিজের চোখে দেখবে। ডক্টর নীলা তাকে বললেন, আপনার শরীর এখনও দুর্বল, কয়েকদিন বিশ্রাম নিন। আরিয়ান হালকা হেসে উত্তর দেন, কিছু মানুষের জন্য অপেক্ষা করা যায়, কিন্তু কিছু মানুষের কাছে দেরি করে পৌঁছানো যায় না। নীলা আর কিছু বললেন না। তিনি বুঝতে পারছিলেন আরিয়ানের হৃদয়ে এমন একটি ক্ষত আছে যা কোনো ওষুধে সারবে না। এদিকে গ্রামে মায়া প্রতিদিনের মতো বাড়ির উঠোনে গাছে পানি দিচ্ছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সে সুখে সংসার করছে, কিন্তু প্রতিদিন রাতে সে সেই পুরনো চিঠিটা পড়ে। চিঠির প্রতিটি লাইন যেন তার বুকের ভেতর নতুন করে ব্যথা জাগিয়ে তোলে। সায়েম অনেক দূর থেকে এসব দেখত। একদিন সে ধীরে ধীরে মায়ার কাছে এসে বলল, তুমি কি আজও তাকে ভুলতে পারোনি? মায়া চোখের পানি লুকিয়ে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। সায়েম মৃদু হেসে বলল, আমি জানতাম, তবুও তোমাকে হারানোর ভয়টা আজও যায়নি। ঠিক তখনই গ্রামের মসজিদের সামনে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এল একজন যুবক, সাদা পাঞ্জাবি, মুখে হালকা দাড়ি, চোখে গভীর ক্লান্তি। অনেকেই প্রথমে চিনতে পারল না, কিন্তু কয়েক সেকেন্ড পর একজন চিৎকার করে উঠল, ওই তো আরিয়ান স্যার। মুহূর্তের মধ্যে খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মায়া জানালার পাশে দাঁড়িয়েছিল। আরিয়ান ফিরে এসেছে, এই কথাটা শুনেই তার হাত থেকে পানির গ্লাস পরে ভেঙে গেল। সে দৌড়ে জানালার কাছে গিয়ে তাকাল। অনেক দূরে সত্যি দাঁড়িয়ে আছে আরিয়ান। দুজনের চোখে চোখে পড়ল, কেউ কিছু বলল না, কিন্তু চারটি চোখে জমে থাকা হাজারো অশ্রু যেন সব কথা বলে দিল। ঠিক সেই সময় রাশেদ চৌধুরী ঘটনাস্থলে এসে পৌঁছালেন। তিনি কঠিন কণ্ঠে বললেন, এই গ্রামে কেন এসেছ? আরিয়ান শান্তভাবে উত্তর দিল, আমি কাউকে নিতে আসিনি, শুধু আমার মায়ের কবর জিয়ারত করতে এসেছি। রাশেদ চৌধুরী তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, মিথ্যা বলো না। আরিয়ান এবার দৃঢ় গলায় বলল, যে ভালোবাসা সম্মান করতে জানে না, সে ভালোবাসার কথা বলার অধিকারও রাখে না। চারপাশের মানুষ চুপ হয়ে গেল। হঠাৎ সায়েম সামনে এগিয়ে এল। সবাই ভাবল এবার হয়তো ঝগড়া শুরু হবে, কিন্তু সায়েম আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সঙ্গে আমার একান্তে কিছু কথা আছে। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। রাশেদ চৌধুরীর চোখে রাগের আগুন, কিন্তু সায়েম আর বাবার কথা শুনল না। সে আরিয়ানকে নিয়ে গ্রামের পুরনো বটগাছের নিচে গেল, সেই জায়গা যেখানে একদিন মায়া আর আরিয়ান ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। কিছুক্ষণ নীরব থাকার পর সায়েম বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা?
সায়েম মাথা নিচু করে বলল, আমি জোর করে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন মায়ার মন জয় করতে পারিনি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। দোষ শুধু তোমার নয়, অনেক সময় পরিস্থিতি মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। দূরে লুকিয়ে থাকা রাশেদ চৌধুরীর একজন লোক মোবাইলে তাদের কথোপকথন ভিডিও করতে শুরু করল। রাশেদ চৌধুরী ফোনে বললেন, আজই শেষ করে দাও সব কিছু, দুর্ঘটনা বলে চালিয়ে দিও। কিন্তু তিনি জানতেন না, তার এই পরিকল্পনা শুনে ফেলেছে আরেকজন। সে হল ডক্টর নীলা রহমান। তিনি জরুরি কাজে গ্রামে এসেছিলেন এবং ঘটনাক্রমে সব কথা শুনে ফেললেন। তার চোখে আতঙ্ক। তিনি সঙ্গে সঙ্গে আরিয়ানকে ফোন করতে গেলেন, কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দূর থেকে একটি দ্রুতগতির ট্র্যাক সোজা আরিয়ানের দিকে ছুটে আসছে। পরবর্তী পর্বে ট্রাকের নিচে কি আরিয়ান পড়বে? সায়েম কি নিজের জীবন দিয়ে আরিয়ানকে বাঁচাবে, নাকি এই ভালোবাসার গল্পে নেমে আসবে আরও বড় ট্র্যাজেডি? সাদা আকাশ ইউটিউব চ্যানেল শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ কখনো কখনো একজন মানুষের ত্যাগই অন্য মানুষের জীবন বদলে দেয়। জীবন বাঁচাতে নিজের জীবন বাজি লেখক। সাদা আকাশ পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল আরিয়ান আর সায়েম। বিকেলের শেষ আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। চারপাশে গ্রামের মানুষ যার যার কাজে ব্যস্ত। কেউ বুঝতেই পারেনি কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে তাদের দিকে ছুটে আসতে শুরু করল। ডক্টর নীলা দূর থেকে চিৎকার করে উঠলেন, আরিয়ান, সরে যান! কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ান কিছু বুঝে ওঠার আগে সায়েম তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সাবধানে! পরের মুহূর্তেই সায়েম সমস্ত শক্তি দিয়ে আরিয়ানকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দিল, আর নিজে ট্রাকের ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়ল। চারদিকে মানুষের চিৎকার। কেউ বলছে, আল্লাহ, মানুষটা বাঁচাও! ট্র্যাকটি থামল না। মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সায়েম। আরিয়ান দৌড়ে গিয়ে তাকে নিজের কোলে তুলে নিল। কাঁপা গলায় বলল, সায়েম, চোখ খোলো প্লিজ। সায়েম কষ্ট করে চোখ খুলল, ঠোঁটে হালকা হাসি। দেখলে, আজ অন্তত তোমার জীবনটা বাঁচাতে পারলাম। আরিয়ানের চোখ ভিজে উঠল। এসব কি করলে? সায়েম ধীরে ধীরে বলল, আমি তোমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নিয়েছিলাম, আজ অন্তত তোমার জীবনটা ফিরিয়ে দিলাম। ঠিক তখনই মায়া দৌড়ে সেখানে পৌঁছাল। রক্তে ভেজা সায়েমকে দেখে সে ভেঙে পড়ল। সায়েম! সে সায়েমের মাথাটা নিজের কোলে তুলে নিল। কাঁদতে কাঁদতে বলল, আপনার কিছু হবে না, আমরা হাসপাতালে যাব। সায়েম মায়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ প্রথমবার তুমি আমার নাম ধরে ডাকলে। মায়া আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারল যে মানুষটাকে সে কখনো ভালোবাসতে পারেনি, সেই মানুষটি নিজের জীবন দিয়ে তার ভালোবাসার মানুষকে বাঁচিয়ে দিল। ডক্টর নীলা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। কয়েক মিনিটের মধ্যে সায়েমকে হাসপাতালে নেওয়া হলো। অপারেশন থিয়েটারের বাইরে মায়া, আরিয়ান আর নীলা উদ্বিগ্ন হয়ে বসে আছে। 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন। সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেল। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, রোগীর অনেক রক্তক্ষরণ হয়েছে। আগামী 24 ঘন্টা খুবই সংকটপূর্ণ। মায়া কান্নায় ভেঙে পড়ল। আরিয়ান দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন, এই দুর্ঘটনা কি সত্যিই দুর্ঘটনা ছিল? এদিকে রাশেদ চৌধুরী নিজের ঘরে বসে খবরের অপেক্ষা করছিলেন। হঠাৎ তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একজন বলল, স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আরিয়ান বেঁচে গেছে। রাশেদ চৌধুরীর মুখের রং বদলে গেল। তাহলে আপনার ছেলে সায়েম গুরুতর আহত?
ফোনটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। যে ষড়যন্ত্র তিনি করেছিলেন, সেই ফাঁদেই আজ তার নিজের ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। রাত গভীর হল। হাসপাতালের আইসিইউতে শুয়ে আছে সাইম। বাইরে বসে মায়া নীরবে দোয়া করছে। আরিয়ান কিছু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি কাউকে শাস্তি দিতেই হয় আমাকে দিন, কিন্তু এই মানুষটাকে বাঁচিয়ে দিন, কারণ সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছে। ঠিক তখনই আইসিইউর ভেতর থেকে নার্স দৌড়ে বেরিয়ে এল। তিনি চিৎকার করে বললেন, ডাক্তার, রোগীর অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। মায়া দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। তার বুকের ভেতর কাঁপন শুরু হয়ে গেছে। সে শুধু একটাই কথা বলল, হে আল্লাহ, আরেকটা জীবন যেন আমার কারণে শেষ না হয়। সাদা আকাশ ইউটিউব চ্যানেল। ভালোবাসা কখনো অধিকার নয়, কখনো কখনো ভালোবাসা মানে নিজের সব কিছু ত্যাগ করে অন্যকে বং। তোমার সময় শেষ। এবার যুদ্ধ শুধু তোমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে। আরিয়ান ধীরে ধীরে টেলিভিশনের দিকে তাকাল। সে বুঝে গেল, এবার শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। যে যুদ্ধে শুধু ভালোবাসা নয়, অসংখ্য নিরীহ মানুষের জীবনও ঝুঁকির মুখে। হাসপাতালের কেবিনে নীরবতা। মায়া বিছানায় শুয়ে আছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো, কিন্তু বাইরে পুরো শহর আতঙ্কে। টেলিভিশনের পর্দায় একের পর এক ব্রেকিং নিউজ। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রহস্যময় আন্তর্জাতিক অপরাধ চক্রের হুমকি। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে সব খবর দেখছিল। ঠিক তখনই তার ফোনে একটি এনক্রিপ্টেড বার্তা এলো। আজ রাত 12টা, পুরনো বন্দর, একা এসো, না এলে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে আর কখনো দেখতে পাবে না। আরিয়ানের চোখ কঠিন হয়ে উঠল। সে বুঝে গেল এটি ফাঁদ, কিন্তু সে জানত এই ফাঁদে পা না দিলে আরও অনেক নিরীহ মানুষ বিপদে পড়বে। পুরনো বন্দরে রাত ঠিক 12টা। ঘন কুয়াশায় ঢেকে আছে নদীর তীর। দূরে একটি পুরনো কার্গো জাহাজ। আরিয়ান একাই সেখানে পৌঁছাল। হঠাৎ চারদিক থেকে শতাধিক অস্ত্রধারী লোক তাকে ঘিরে ফেলল। তাদের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে এলে একজন মুখোশধারী ব্যক্তি। তার কণ্ঠে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। স্বাগতম, আরিয়ান। আরিয়ান শান্ত গলায় বলল, তুমি ব্ল্যাক ক্রাউনের নেতা? লোকটি মুচকি হাসে, নিজের মুখোশ খুলে ফেলেন। আরিয়ান বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তুমি ব্ল্যাক ক্রাউনের নেতা? তার সামনে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ রহমান, তার বাবার একসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। রাশেদ খান, যাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন। বিশ্বাসঘাতকতার ইতিহাস। ইমতিয়াজ ধীরে ধীরে বলল, তোমার বাবা আর আমি একসঙ্গে কাজ শুরু করেছিলাম, কিন্তু তিনি ন্যায় বিচারের পথ বেছে নিলেন, আর আমি বেছে নিলাম ক্ষমতার পথ। তুমি আমাদের পরিবার ধ্বংস করেছে। হ্যাঁ, কারণ তোমার বাবা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আরিয়ানের মুঠি শক্ত হয়ে গেল, তার চোখে আগুন। মায়ার সাহস। এদিকে হাসপাতাল থেকে মায়া নিঃশব্দে বেরিয়ে পড়েছে। ডাক্তাররা বাধা দিল, সে থামেনি। রাশেদ খান তাকে থামিয়ে বললেন, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। মায়া দৃঢ়ভাবে বলল, আজ যদি আমি না যাই তাহলে আরিয়ান একা হয়ে যাবে। রাশেদ খান কয়েকজন বিশ্বস্ত সদস্যকে নিয়ে তার সঙ্গে রওনা হলেন। যুদ্ধ শুরু। পুরনো বন্দরে হঠাৎ বিস্ফোরণের শব্দ। ধুম। চারদিকে ধোঁয়ে ছড়িয়ে পড়ল। আরিয়ানের গোপন বাহিনী চারদিক থেকে অভিযান শুরু করল। অপরাধ চক্রের সদস্যরাও পাল্টা আক্রমণ করল। নদীর তীরে শুরু হলো তীব্র গোলাগুলি। ঠিক সেই সময় ইমতিয়াজ বন্দুক তুলে আরিয়ানের দিকে তাক করল। বিদায়, আরিয়ান। সে ট্রিগার টানল, কিন্তু গুলিটি আরিয়ানের গায়ে লাগল না। রাশেদ খান ঝাঁপিয়ে পড়ে ছেলেকে সরিয়ে দিলেন। গুলিটি তার নিজের বুকে গিয়ে লাগল। বাবা,
আরিয়ান চিৎকার করে উঠল। রাশেদ খান রক্তাক্ত অবস্থায় ছেলের হাত ধরে বললেন, আমি তোমাকে নিয়ে সবসময় গর্ব করেছি। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগল। আরিয়ানের চোখে অশ্রু, মুখে রাগ। সে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, আজ তোমার সব অপরাধের শেষ হবে। দুইজন মুখোমুখি দাঁড়িয়ে, চারদিকে আগুন, ধোঁয়া আর গোলাগুলির শব্দ। এটাই তাদের জীবনের সবচেয়ে বড় সংঘর্ষের শুরু। রাত তখন প্রায় 2টা। পুরনো বন্দরের চারদিকে আগুন জ্বলছে, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠছে। রাশেদ খান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। মায়া কাঁদতে কাঁদতে তার ক্ষত চেপে ধরে বলল, চাচা, কথা বলুন প্লিজ। রাশেদ খান কষ্ট করে চোখ খুললেন। মায়া, আরিয়ানকে থামিও না। আজ এই যুদ্ধ শেষ করতেই হবে। মায়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মুখোমুখি অন্যদিকে ঝুলন্ত কন্টেইনারের মাঝখানে দাঁড়িয়ে আছে আরিয়ান ও ইমতিয়াজ। ইমতিয়াজ ধীরে ধীরে বলল, তুমি শক্তিশালী হয়েছে আরিয়ান, কিন্তু আবেগই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। আরিয়ান শান্ত কণ্ঠে উত্তর দিল, না, আজ আমার শক্তি আমার আবেগ। যারা আমার পরিবার ধ্বংস করেছে তাদের বিচার হবেই। ইমতিয়াজ বন্দুক তুলে গুলি ছুড়ল। আরিয়ান দ্রুত আড়ালে সরে গেল। তারপর দুজনের মধ্যে শুরু হলো তীব্র সংঘর্ষ। তারা হাতাহাতি করেছে, একে অপরকে আঘাত করেছে, আবার উঠে দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত ইমতিয়াজ একটি লোহার রড তুলে আক্রমণ করতে গেলে আরিয়ান তার হাত থেকে রডটি ফেলে দেয়। দুজনেই ক্লান্ত, কিন্তু কেউ হার মানতে রাজি নয়। অপ্রত্যাশিত হামলা ঠিক তখনই বন্দরের অন্য প্রান্ত থেকে কয়েকটি কালো গাড়ি এসে থামল। সেখান থেকে নেমে এলো ব্ল্যাক ক্রাউনের আরও সদস্য। তাদের নেতা চিৎকার করে বলল, বসকে বাঁচাও। পরিস্থিতি আবার বদলে গেল। আরিয়ান চারদিক থেকে ঘিরে পড়ল। ঠিক সেই সময় তার বিশ্বস্ত দলও পৌঁছে গেল। রাতের আকাশে আবার গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়ল। মায়ার সাহস রাশেদ খানকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর মায়া আবার যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে এল। সে দেখল একজন হামলাকারী আড়াল থেকে আরিয়ানের দিকে অস্ত্র তাক করেছে। মায়া জোরে চিৎকার করল, আরিয়ান, ডান দিকে। আরিয়ান সঙ্গে সঙ্গে সরে গেল। হামলাকারীর গুলি লক্ষ্যভ্রষ্ট হল। এই সুযোগে আরিয়ান তাকে নিরস্ত্র করে ফেলল। সে দূর থেকে মায়ার দিকে তাকিয়ে শুধু বলল, ধন্যবাদ। মায়া মৃদু হাসল। শেষ মুহূর্তের মোড়, ইমতিয়াজ আহত হলেও পালিয়ে যেতে সক্ষম হল। সে একটি দ্রুতগতির নৌকায় উঠে নদীর দিকে ছুটে গেল। যাওয়ার আগে সে চিৎকার করে বলল, এই যুদ্ধ শেষ হয়নি আরিয়ান, আবার দেখা হবে। আরিয়ান তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু নৌকাটি অন্ধকারে মিলিয়ে গেল। নতুন রহস্য, যুদ্ধ শেষ হওয়ার পর আরিয়ান বন্দরের ভাঙা গুদামের ভেতর একটি লোহার সিন্দুক খুঁজে পেল। সিন্দুকের ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি, কিছু গোপন নথি এবং একটি পরিবারের ছবি। ছবিটি হাতে নিয়ে আরিয়ান অবাক হয়ে গেল। সেখানে তার বাবা রাশেদ খান, ইমতিয়াজ এবং আরেকটি ছোট্ট মেয়ে। ছবির পেছনে লেখা, সত্য জানার আগে কাউকে বিশ্বাস করো না। আরিয়ান ছবিটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই মেয়েটিকে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত একটি নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে এলে, যাকে খুঁজছ সে তোমার ভাবনার চেয়েও অনেক কাছেই আছে। লাইন কেটে গেল। রাতের আকাশে আবার নীরবতা নেমে এলো। কিন্তু আরিয়ান বুঝতে পারল এখনও অনেক রহস্যের সমাধান বাকি। রাত প্রায় শেষের পথে। বন্দরের আগুন ধীরে ধীরে নিভে আসছে। পুলিশের সাইরেন দূর থেকে শোনা যাচ্ছে। আরিয়ান ভাঙা গুদামের এক কোণে বসে হাতে ধরা পুরনো ছবিটার দিকে তাকিয়ে আছে। ছবির পেছনে লেখা, সত্য জানার আগে কাউকে বিশ্বাস করো না। তার মাথা